দুর্নীতির মামলায় আদালত পরিবর্তন চেয়ে বেগম জিয়ার আবেদন হাইকোর্টে মঞ্জুর। মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করে 60 দিনের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ। সিলেটে কলেজ ছাত্রী খাদিজা হত্যা চেষ্টা মামলায় আসামি বদরুলের যাবজ্জীবন কারাদণ্ড। সমাজের রক্তচক্ষু উপেক্ষা করে অর্থনৈতিক মুক্তির মিছিলে সামিল হয়েছেন নারী। অগ্রগতির নানা সূচকে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে বাংলাদেশের নারীরা। মন্ত্রণালয় আর বিশ্ববিদ্যালয়গুলোতে চিঠি দেয়া নেয়াতেই সীমাবদ্ধ ইউজিসির কার্যক্রম। অর্ধযুগ ধরে ঝুলে আছে উচ্চ শিক্ষা কমিশনের রূপান্তরের প্রক্রিয়া। এবং রেলওয়ে পূর্বাঞ্চলে 68টি স্টেশনের মধ্যে 56টি দীর্ঘদিন ধরে বন্ধ। চলাচলে স্বাভাবিক গতি হারাচ্ছে ট্রেন, পাওয়া যাচ্ছে না ডাবল লাইনের সুফল। সময় সংবাদের সঙ্গে আছি আমি শফিক মোহাম্মদ। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা 2 মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে বেগম খালেদা জিয়ার আদালত পরিবর্তন চেয়ে করা আবেদন মঞ্জুর করে মামলাটি বকশীবাজারে বিশেষ জজ আদালত থেকে মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং বিচারপতি শহীদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। যদিও এই মামলাটি পূর্ণ তদন্ত চেয়ে করা আরেকটি আবেদন হাইকোর্টে শুনানির অপেক্ষায় রয়েছে। অবৈধভাবে অর্থ আত্মসাতের ঘটনায় 2008 সালের 3 জুলাই রাজধানীর রমনা থানায় মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন দুদক। মামলায় এতিমের সহায়তা করার উদ্দেশ্যে একটি বিদেশি ব্যাংক থেকে আসা 2,10,71,000 টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান সহ আরও 6 জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়। বিজ্ঞ নিম্ন আদালতের বিরুদ্ধে আমাদের অনাস্থার যে আবেদন করেছিলাম, সে আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ নিম্ন আদালত আমাদের সে আবেদন নামঞ্জুর করার কারণে আমরা মহামান্য হাইকোর্ট ডিভিশনে উক্ত অনাস্থার বিষয়ে আবেদন করি। মহামান্য হাইকোর্ট ডিভিশন আমাদের অনাস্থার বিষয়টি আমলে নিয়ে উক্ত মামলাটি ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতে বদলির নির্দেশ প্রদান করেন। আমরা চাচ্ছি মামলা নিষ্পত্তি করার জন্য মাননীয় আদালতের আদেশটি আমি কমিশনকে অবহিত করেছি এবং আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি যে আদালত পরিবর্তন করেছে। আমরা আদালত পরিবর্তন যেখানে হবে আমরা সেখানে যাব এবং সেইখানে 60 দিনের মধ্যে নিষ্পত্তি করেছে। আমরা মাননীয় আদালতের আদেশ অক্ষরে অক্ষরে পালন করব। সিলেটে কলেজ ছাত্রী নার্গিস আক্তার খাদিজা হত্যা চেষ্টা মামলায় প্রধান আসামি বদরুলকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। দুপুরে 12টায় মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা এই আদেশ দেন। এর আগে সকালে মামলার প্রধান আসামি বদরুল এবং তার সহযোগীদের আদালতে তোলা হয়। এ সময় পুরো আদালত প্রাঙ্গণ ছিল জনাকীর্ণ। পরে বেলা 11:30টায় এজলাসে আসেন বিচারক আকবর হোসেন মৃধা। এ সময় তিনি রায়ে খাদিজাকে কুপিয়ে হত্যা চেষ্টার মতো নৃশংস ঘটনার প্রধান আসামি বদরুলকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। রায়ের পর পুরো আদালত এলাকাতেই খুশির জোয়ার বয়ে যায় সাধারণ মানুষের মাঝে। ন্যায় বিচার পাওয়ায় এ সময় উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানান খাদিজার পরিবার ও আইনজীবীরা। গত বছরের 3 অক্টোবর সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বদরুল আলম ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে খাদিজাকে। পরে এই ঘটনায় খাদিজার চাচা বাদী হয়ে নগরীর শাহপরান থানায় একটি মামলা দায়ের করেন। এই মুহূর্তে সিলেট মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে আছেন আমাদের সহকর্মী ইকরামুল কবির। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইকরাম, এখন থেকে কয়েক মিনিট আগেই মহানগর দায়রা জজের আদালত আকবর হোসেন মৃধা এই ঐতিহাসিক রায় প্রকাশ করেছে। ঐতিহাসিক রায় এ কারণে বলছি যে এই আদালতের বিচারক এই রায় ঘোষণার আগে নারীদের, আজকে যেহেতু আন্তর্জাতিক নারী দিবস, নারীর মুক্তির ব্যাপারে, নারীদের অধিকারের ব্যাপারে বেশ দীর্ঘ একটি বক্তব্য দেন। 30 পৃষ্ঠা রায়ের মধ্যে 10 পৃষ্ঠা সারমর্ম আকারে রায় প্রকাশ করা হয়েছে এবং রায় আপনারা শুনেছেন যে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে খাদিজার উপর হামলাকারী বদরুলকে। এবং বদরুল আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি যে প্রিজন ভ্যানটি যাচ্ছে, এই প্রিজন ভ্যানে করেই এই যে খাদিজার উপর হামলা করা হয়েছে সেই হামলাকারী বদরুলকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এই মামলাতে বিচারক যে কথাটি বলেছে সেটা হচ্ছে কি, আজকে প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকটি সেক্টরেই নারীরা প্রাধান্য পাচ্ছে এবং হিমালয় পর্বতেও 2জন নারী অবস্থান করতে পেরেছেন বিভিন্ন
অফিস আদালত বিভিন্ন পেশা নারীরা অগ্রণী ভূমিকা রাখছেন, তারপরেও বাংলাদেশের নারীরা আজ অরক্ষিত, তাই প্রমাণিত হলো খাদিজার উপর এই হামলার মাধ্যমে। নারী সুরক্ষায় বাংলাদেশের বেশ কয়েকটি আইন করা হয়েছে, তারপরও নারীদের আজ রক্ষা করা যাচ্ছে না, এবং নারীরা যাতে রক্ষিত হয় এবং নারীদের অধিকার যাতে রক্ষা করা হয় সে কারণেই এই বদরুলকে 326 ধারায় অপরাধ প্রমাণিত করে আজকের এই রায় ঘোষণা করেছেন আদালতের মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা। রায়তে আরো বলা হয়েছে যে খাদিজাকে যে 10টি আঘাত করা হয়েছিল এবং মাথায় যে 5টি আঘাত করা হয়েছিল সে আঘাতগুলো যে খাদিজাকে মৃত্যুর দিকেই ধাবিত করেছিল। ঘটনাচক্রে অলৌকিকভাবে এই খাদিজা বেঁচে গেছেন এবং বিচারক খাদিজাকে কিংবদন্তি, জীবন্ত কিংবদন্তি হিসাবে আখ্যায়িত করেছেন। এবং নারীরা অবলা, নারীরা যে আজ পুরুষদের সাথে বিভিন্ন ক্ষেত্রে এখনো পেরে উঠছে না তারই প্রমাণ এই খাদিজা। তাই খাদিজার সহ পুরো নারী সমাজ যাতে রক্ষিত হয়, নারী সমাজ যাতে সুরক্ষিত হয়, নারী অধিকার রক্ষায় যাতে যে কয়টি আইন করা হয়েছে বাংলাদেশে সেই কয়টি আইন যাতে আরো কার্যকর করা হয় সেই কারণে দৃষ্টান্ত স্থাপন করার জন্য বিচারক এই রায় ঘোষণা করেছেন। 30 পৃষ্ঠা রায়ের মধ্যে 10 পৃষ্ঠা রায় বিচারক আজকে পড়ে শুনেছেন এবং রায়ে যে 34 জন মামলা চলাকালীন 11টি কার্য দিবসে মামলা চলাকালীন যে 34 জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন তাদের মধ্যে অধিকাংশ সাক্ষী এই মামলার সপক্ষে সাক্ষ্য দিয়েছেন এবং আর অন্যান্য যে আলামত রয়েছেন, বিশেষ করে বদরুল, এই মামলার যে আসামি বদরুল পুলিশের কাছে এবং 164 ধারায় আদালতের কাছে যে স্বীকারোক্তি দিয়েছেন সেই স্বীকারোক্তি সহ সমস্ত কিছু বিবেচনায় আজকে প্রমাণিত করতে পেরেছেন এবং আদালত প্রমাণ করতে পেরেছেন, আসামি পক্ষের বাদী পক্ষের আইনজীবীরা প্রমাণ করতে পেরেছেন যে বদরুল অভিযুক্ত। সে কারণে 326 ধারা প্রমাণিত করে এই বদরুলকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন আদালত। এই মামলায় আরো 2টি ধারা ছিল, 307 এবং 324। যেহেতু 326 ধারাটি এস্টাবলিশ করা হয়েছে সে কারণে 307 এবং 324 ধারা আর প্রয়োজন পড়েনি। এই কারণেই 326 ধারায় এই রায়টি প্রমাণিত হয় 326 ধারায় যাবজ্জীবন দণ্ডে দণ্ডিত করা হয়েছে। আমি একটু আদালতের আরেকটু বিশ্লেষণ আমি বলতে চাই যে আদালত বলেছেন যেখানে তার আবেগের বশবর্তী হয়ে আবেগের শিকার হয়ে খাদিজা এই মামলায় শিকার হয়েছেন এবং তাকে যেভাবে হত্যা করার উদ্দেশ্যে আঘাত করা হয়েছিল এটা কোনো সভ্য জাতিতে কোনো সভ্য সমাজে এটা মেনে নেওয়া যায় না। যেই প্রাক ঐতিহাসিক যুগে এই ধরনের ঘটনা ঘটতে পারে কিন্তু বর্তমান সমাজে এই সমস্ত ঘটনা কোনো সময় মেনে নেওয়া যায় না। তাই আদালতের বিচারক আকবর হোসেন মৃধা সব সিদ্ধান্তে উপনীত হয় যে 326 ধারায় প্রমাণিত হয় বদরুলের শাস্তি যাবজ্জীবন হওয়াটাই শ্রেয় এবং এই রায়ের মধ্য দিয়ে নারীদের অধিকার সুরক্ষিত হবে তাই আশা করেছেন আদালত। শফিক, এই ছিল রায়ের পর সর্বশেষ খবর। খাদিজাকে হত্যা চেষ্টা মামলায় আসামি বদরুলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সিলেট মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইকরামুল কবির। সময় সংবাদে আরো থাকছে। দেশে ফিরলেন লিবিয়ায় গিয়ে প্রতারণার শিকার 27 বাংলাদেশি শ্রমিক। দালালের মাধ্যমে অবৈধভাবে ইতালি যাওয়ার পথে আটক হয় তারা। দেশের রাজনীতি, অর্থনীতি, জ্ঞান বিজ্ঞান, শিক্ষা, প্রযুক্তি সহ প্রতিটি শাখায় অবদান রেখে চলেছেন নারীরা। সমাজের রক্তচক্ষু উপেক্ষা করে সময়ের প্রয়োজনে একদিন যারা স্বপ্ন দেখেছিল অর্থনৈতিক মুক্তি, তাদের হাতেই আজ জাতির ভবিষ্যৎ হাল। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিবেদন বলছে নারী অগ্রগতির নানা সূচকে বিশ্বকে তাক করে দিয়েছে বাংলাদেশ। বিশেষজ্ঞরা বলছেন মর্যাদার ভিত্তিতে নারী পুরুষের সম অধিকার নিশ্চিত করতে পারলে পূরণ হবে টেকসই উন্নয়নের লক্ষ্য। মৌসুমী মৌয়ের রিপোর্ট। এই গল্প বদ্ধ ঘরের সীমানা ডিঙিয়ে বিশাল আকাশকে ছোঁয়ার, এই স্বপ্ন অপার সম্ভাবনার।
যে জীবন জানে আকাশে তেষ্টা মেটানোর স্বাদ, সে জীবনের স্পর্ধার কাছে মাথা নত করে সীমাবদ্ধতা। নিজের জীবনের চেয়েও ভাবতে হয় আমার একটা ভুলের জন্য যদি 5টা বা 10টা লাইফ নষ্ট হয়ে যাবে, তখন হচ্ছে নিজের মধ্যে রেসপন্সিবিলিটি এবং ফিলিংসটা আরো বেশি গ্রো করে। প্রতিটা মেয়েরই হয়তো জন্ম থেকে ড্রিম থাকে আমি লাইফে একটা রোল মডেল হব। আমার কাছে মনে হয় যে আই এম সাকসেসফুল ইন দ্যাট সেক্টর। নারীরা যারা পাইলট হতে চায় আত্মবিশ্বাসী হতে হবে, নিজেকে জানতে হবে। যে দুটি হাত গড়ে তোলে সভ্যতা, যাদের প্রতিটি সাদা সুতোর বুননে পুষ্ট হয় অর্থনীতি, যে হাতের স্পর্শে মাটিতে সোনা ফলে, হাজার বাধাকে জয় করে যারা নিশ্চিত করে জননিরাপত্তা, তারাই জয়িতা। জয়িতাদের এই জয়গান কখনো হাজারো প্রাপ্তির, আবার কখনো আক্ষেপের। আমি তো চাই আসলে যে আমার মতো করে প্রত্যেকটা মেয়েই এরকম উদ্যমী হোক। আমরা 300 টাকা মজুরি পাই আর ছেলেরা পাই 400 টাকা। রোদ অথবা বৃষ্টি, কখনো ঝড়, তারপরও আমি চেষ্টা করি আমার জায়গা থেকে আমার পরিচয়টা তৈরি করতে। সংসারের কাজ করতে আমার স্বামী আদর যত্ন করতো না, এখন আমি স্বামীর টাকা পয়সা একজন নিয়ে দেয়, তাই আমার স্বামী আমার ভালো আদর যত্ন করে। অতীতের ভিন্ন অভিজ্ঞতার কথা জানিয়ে বর্তমান সমাজ ব্যবস্থার প্রেক্ষিতে বৈষম্য নিরসনে নারী ক্ষমতায়নকে আবশ্যক ভাবছেন সচেতন নারীরা। আর বিশেষজ্ঞরা বলছেন নারী অধিকারে নিশ্চিত হোক মানবাধিকার। আমি যখন ট্যুরে যেতাম সবাই আমাকে ঘিরে বলতো যে আপনি একা আসছেন, যে কেন? বলে আপনার স্বামী আসে নাই আপনার সাথে? কোনো পুরুষ কলিগ সাথে থাকতো, জিজ্ঞেস করতো উনি কি আপনার স্বামী? পুরুষ তখন কিন্তু এইভাবে এগিয়ে আসেনি। এখন অনেক ক্ষেত্রেই পুরুষ এগিয়ে আসছে। নারীর ক্ষমতায়ন নারীর জন্য না, আমার সমাজ ব্যবস্থার জন্য, দেশের জন্য দরকার। সরকারি তথ্য মতে বর্তমানে দেশের 62% নারী সরাসরি আয়ের সাথে জড়িত। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সবশেষ জরিপ বলছে দেশের মোট 5 কোটি 41 লাখ কর্মজীবীর মধ্যে 1 কোটি 62 লাখই নারী। বিশেষজ্ঞরা বলছেন নারী পুরুষের সমন্বিত এই অংশগ্রহণ একদিকে যেমন বাড়াবে মাথাপিছু আয়, সচল রাখবে অর্থনীতির চাকা, অন্যদিকে তেমনি বিশ্বের মানচিত্রে একটি মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে প্রিয় বাংলাদেশ। মৌসুমী মৌ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে নারীদের অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলেই নারীরা পুরুষের সঙ্গে সমানতালে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে কেরানীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবসের এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি আরো বলেন 2041 সালে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে নানা পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নের জন্য যে অবদান তিনি রেখেছেন আন্তর্জাতিক বিশ্বে তা সমাদৃত হয়েছে। আজকে তিনি সমস্ত বিশ্বের নন্দিত নেত্রী হিসেবে স্বীকৃতি পেয়েছেন। 2021 সাল মধ্যমায়ের দেশ ইতিমধ্যেই নিম্ন মধ্যমায়ের দেশ হয়ে গেছে। 2041 সালে উন্নত দেশ হব, সেই টার্গেট নিয়ে আমরা এগোচ্ছি এবং আমাদের প্রত্যেকটা পরিকল্পনা কিন্তু 2041 সালকে টার্গেট করে। ব্যবসা বাণিজ্য প্রত্যেকটা ক্ষেত্রে আজকে নারীদের সমান তালে নারীরা এগিয়ে যাচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা ক্ষেত্রে। ব্যবসা বাণিজ্যে বর্তমানে নারীর উদ্যোক্তার সংখ্যা হচ্ছে প্রায় 42,000। নারী জঙ্গির সৃষ্টি হওয়া একটা নারীদের জন্য একটা অশনি সংকেত। আপনার সন্তানদের প্রতি লক্ষ্য রাখবেন, আপনার সন্তানরা যাতে বিপদে তাড়িত না হয়। সত্যিকার অর্থে ধর্মীয় শিক্ষার থেকে আমরা বিচ্যুত হতে চাই না। নেই প্রয়োজনীয় ক্ষমতা, লোকবল, অথচ তদারকির দায়িত্ব তাদের। দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রক সংস্থা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি দিনে দিনে তাই কার্যকারিতা হারাচ্ছে বলে মনে করছেন শিক্ষাবিদরা। তারা বলছেন এই প্রতিষ্ঠানটির দায়িত্ব এখন শুধুমাত্র মন্ত্রণালয় আর বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে চিঠি আদান প্রদানে সীমাবদ্ধ। আর এই ইউজিসিকে পর্যাপ্ত ক্ষমতা দিয়ে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরের বিষয়টি ঝুলে আছে প্রায় অর্ধযুগ ধরে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আশা দেওয়া হয়েছে শিগগিরই আলোর মুখ দেখতে যাচ্ছে এই কমিশন। এহসান জুয়েলের রিপোর্ট। 70-এর দশকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের যখন জন্ম হয়েছিল তখন দেশে সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ছিল মাত্র 4টি। এরপর সময়ের সঙ্গে বেড়ে সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা এখন 37টি আর বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে 83টি। তবে সেই একই কাঠামো রয়ে গেছে ইউজিসি। তারা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আমার মনে হয় না যে তাদের সেই ফ্রিডমটা এখন আছে। মাস্টার শেষ মানে বাংলাদেশের পড়ালেখা শেষ। যে পরিমাণ আমার শিক্ষা পাওয়া দরকার ছিল আমি সেরকম পাই নাই। কোথায় বলতে গেলে এরা ঢাল তোলার বিহীন নিধিরাম সর্দার। শিক্ষক নিয়োগটা এবং শিক্ষার মান উন্নয়নের বিষয় ইউজিসি মোটামুটি গত কয়েক বছরে দৃশ্যমান কোনো কাজ করে নাই।
বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মানে অবনতি, নিয়োগ পদোন্নতিতে দুর্নীতি সহ বিভিন্ন অনিয়মে ইউজিসির সর্বোচ্চ ক্ষমতা তদন্ত করা এবং এ বিষয়ে সুপারিশ জমা দেওয়ায় সীমাবদ্ধ। যে লোকবল তাদের আর তাদের যে আইনগত যে সুরক্ষা তাদের দেওয়া হয়েছে সেটা এতই দুর্বল, আমরা যাকে ঠাট্টা করে বলি একটা ডাক বাক্সের মতো। অর্থাৎ সরকারের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়কে জানানো আর বিশ্ববিদ্যালয়ের চিঠি সরকারের কাছে নিয়ে যাওয়া। বর্তমান আইনে আমরা শিক্ষা মন্ত্রণালয়কে পরামর্শ দিতে পারি, এর বাইরে আমরা কিছু করতে পারি না। সমস্যা সমাধানে উচ্চশিক্ষা কমিশন গঠনের কাজ শুরু হয় 2010 সালে, তবে তাতে গতি আসেনি। গত বছরের 2 আগস্ট কমিশনের খসড়া মন্ত্রিসভার বৈঠকে তোলা হয়। 6 অক্টোবর প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটিতে সেটি পর্যালোচনা করতে ফেরত পাঠায় মন্ত্রিসভা। অ্যাক্রিডিটেশন কাউন্সিল গঠন করা হবে। তবে সোমবার অ্যাক্রিডিটেশন কাউন্সিল বিলটি সংসদে পাশ হওয়ায় এটির সাথে কিছু কিছু অংশ সাংঘর্ষিক হওয়ায় উচ্চশিক্ষা কমিশনের বিষয়টি আবারও ঝুলে যেতে পারে। প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটিতে সেখানে ওনাদের পরীক্ষা নিরীক্ষার মধ্যে আছে, তো ওনারা ওনাদের মতামত প্রদান করবেন। আমরা আশা করি খুব সহজেই চলে আসবে। এখন এভাবে সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না, তো ওনারা আমাদেরকে জানিয়েছেন এটার উপর কাজ চলছে আজকে। ইউজিসি থেকে পাঠানো খসড়ায় কমিশন সরাসরি রাষ্ট্রপতির অধীনে রাখার প্রস্তাবনা থাকলেও বর্তমান খসড়ায় এটিকে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে রাখা হচ্ছে। হাতের আঙ্গুলে গোনা কয়েকটি সরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য প্রতিষ্ঠা করা হয়েছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের। সময়ের সঙ্গে সঙ্গে সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা যেমন বেড়েছে, তার কয়েকগুণ বেড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা। কিন্তু প্রয়োজনীয় ক্ষমতা আর লোকবলের অভাবে দিনে দিনে কার্যকারিতা হারাচ্ছে ইউজিসি। এক্ষেত্রে সংশ্লিষ্টরা বলছেন, দেশের উচ্চশিক্ষার কাঙ্ক্ষিত মান তদারকিতে দ্রুত কার্যকর করা প্রয়োজন উচ্চশিক্ষা কমিশনের। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। গল টেস্টের দ্বিতীয় দিনেও শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের আধিপত্য। কুশাল মেন্ডিস ডাবল সেঞ্চুরি না পেলেও দলীয় সংগ্রহ 400 পেরোল লঙ্কানদের। রেলওয়ে পূর্বাঞ্চলের প্রথম 68টি স্টেশনের মধ্যে প্রয়োজনীয় জনবলের অভাবে 56টি স্টেশন দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় ট্রেন চলাচল স্বাভাবিক গতি হারাচ্ছে। এর মধ্যে 43টি স্টেশন স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এছাড়া অস্থায়ীভাবে বন্ধ বাকি 13টি স্টেশন। বন্ধ স্টেশন অতিক্রম করার সময় ট্রেনের গতি মাত্র 16 কিলোমিটার নামিয়ে আনতে হয়। ফলে নতুন ইঞ্জিন কেনার পাশাপাশি ডাবল লাইন চালু করেও যাত্রীদের গন্তব্যে পৌঁছতে হচ্ছে দেরিতে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ট্রেন চলাচলে গতি আনার জন্য গত এক দশকে রেলওয়ে পূর্বাঞ্চলে কয়েক হাজার কোটি টাকার উন্নয়ন কাজ করা হয়েছে। এর মধ্যে ডাবল লাইন স্থাপন এবং বিদেশ থেকে আনা হচ্ছে নতুন ইঞ্জিন ও বগি। কিন্তু এত কিছুর পরও ট্রেনের গতি ঠিক আগের মতোই। রেলওয়ে কর্মকর্তাদের মতে এর প্রধান কারণ হলো বন্ধ স্টেশন। রেলওয়ে পূর্বাঞ্চলের 168টি স্টেশনের মধ্যে বর্তমানে পুরোদমে 112টি স্টেশন চালু রয়েছে। 1985 সাল থেকে লোকবল নিয়োগ না হয় বন্ধ স্টেশনের জন্য জনবলের ঘাটতিকে দায়ী করলেন পূর্বাঞ্চলের এই শীর্ষ কর্মকর্তা। 85 এর পরে আর রেলওয়ে রিক্রুটমেন্ট ঝিমিয়ে গিয়েছিল, রেলওয়ে রিক্রুটমেন্ট করা হয়নি। তারপরে আর একটা মরারপুর খানার ঘা এসেছিল, গোল্ডেন হ্যান্ডশেক দিয়ে আমাদের অনেক কর্মচারীকে বিদায় করা হয়েছে। তো এই সকল কারণে আমাদের লোক শর্ট হয়ে গেছে। রেলওয়ের তথ্য মতে 2008 সালে মিরেশ্বরে স্টেশন বন্ধের মধ্য দিয়ে শুরু হয় স্টেশন বন্ধ হয়ে যাওয়ার প্রক্রিয়া। এরপর একে একে বন্ধ করা হয় বিভিন্ন রুটের স্টেশন। শুধুমাত্র ঢাকা চট্টগ্রাম রুটে স্থায়ীভাবে বন্ধ রয়েছে 14টি স্টেশন। এর ফলে ওইসব স্টেশনের যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। স্টেশন চালু থাকে তাইলে সেই অঞ্চলের যাত্রী সেবা আমরা দিতে পারি এবং ট্রেন চলাচলের জন্য ব্লক ছোট হলে আমরা ক্রসিং বা অন্যান্য স্টেশন ফাংশনগুলো করতে পারি। স্বাভাবিক নিয়মে আন্তনগর ট্রেন প্রতি ঘন্টায় 54 থেকে 70 কিলোমিটার এবং লোকাল ট্রেন অন্তত 50 কিলোমিটার গতিতে চলে। কিন্তু কোনো বন্ধ স্টেশন অতিক্রম করার সময় ট্রেনের গতি 16 কিলোমিটারে নামিয়ে আনতে হয়। 2-3টা স্টেশনে একটানা বন্ধ থাকার কারণে দেখা যায় যে একটা ট্রেন এসে বসে থাকে, ওই ট্রেনটা ওই গন্তব্যের ওই স্টেশনে পৌঁছার আগ পর্যন্ত আরেকটা ট্রেন এখান থেকে ছাড়তে পারে না। ফেসিং পয়েন্টগুলোতে আমার স্পিড নির্ধারণ করা আছে, সেক্ষেত্রে ওই স্পিড যদি রিডিউস করা হয় সেক্ষেত্রে টাইম বেশি লাগে। সর্বশেষ তথ্য অনুযায়ী স্টেশন মাস্টার পদের জন্য 257 জনের জনবল বরাদ্দ দিয়েছে রেলপথ মন্ত্রণালয়। এর মধ্যে প্রথম পর্যায়ে 147 জনকে নিয়োগ শেষে প্রশিক্ষণ দেওয়া হবে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। লিবিয়ায় গিয়ে প্রতারণার শিকার 27 বাংলাদেশি শ্রমিক দেশে ফিরেছেন। সকালে টার্কিশ এয়ারলাইন্সের একটি বিমানে করে তারা দেশে ফেরেন। এ সময় কয়েকজন শ্রমিক জানায় লিবিয়া থেকে ইটালি যাওয়ার
সময় তারা পুলিশের কাছে আটক হয়। তারা জানায়, লিবিয়ায় বেতন কম হওয়ায় অবৈধভাবে তারা ইটালিতে যাচ্ছিল। দেশীয় এবং ইতালীয় কিছু দালালের মাধ্যমে তারা সেখানে যায় বলেও জানায় লিবিয়া ফেরত বেশ কয়েকজন শ্রমিক। এ বিষয়ে সকাল 11টায় কারওয়ান বাজারের র্যাবের মিডিয়া সেন্টারে ব্রিফিং করার কথা রয়েছে। গেছিলাম স্যার দালালের মাধ্যমে 7 লাখ টাকা। হ্যাঁ, দালাল বলছে প্রতি মাসে তোমরা 60,000 টাকা খাইনি, 60,000 টাকা পাঠাবা। এই কারণে আমরা গেছি, নইলে আমরা যাইতাম না স্যার। যাই দেখি লিবিয়া মাসে 8,000 টাকা পাঠাইতে খুব কষ্ট হয়ে যাবে। খাবার দাবার দেয় নাই, ভাত দেয় নাই, কিছু দেয় নাই, শুধু আমাকে না খাওয়াই রাখছে, মারছে, অতিরিক্ত জায়গা বিক্রি করছি, বাড়ি আসলে বিক্রি করে দিচ্ছি, সব শেষ, আর কিছু নাই আমার। দেখছেন সময় সংবাদ। ভাই এখানে কোনো ইন্টারনেট নাই, ইন্টারনেট পেলেই মেইলটা পাঠিয়ে দেবো। রিপোর্ট পেয়ে গেছি। পেয়েছেন? লুঙ্গি পরে পাহাড়ের মধ্যে হেঁটো না। লুঙ্গি পাঠাইছিস, আমাকে একবার জানাবি না? জানালে তোর ইন্টারনেটের স্পিড বেড়ে যেত। আয় লাইভে আয়। হাই ভিউয়ার্স, বুঝলি আমার হাতে বাংলাদেশের 1 নম্বর নেটওয়ার্ক গ্রামীণ ফোন। এবার নারী দিবস উপলক্ষে আরও কিছু রিপোর্ট। একজন পুলিশ কর্মকর্তা হিসেবে দেশের জন্য ভূমিকা রাখার পাশাপাশি অধিকার বঞ্চিত নারীদের নিয়ে অভিযোগ সেল গঠন করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন চাঁদপুরের নারী পুলিশ সুপার শামসুন নাহার। অভিযোগ সেলের কারণে সুবিধা পাচ্ছেন অসংখ্য নারী, আর এই সেবার উদ্যোগের জন্য পুলিশ বাহিনী থেকে লাভ করেছেন সর্বোচ্চ পদক। ফারুক আহমেদের তথ্য এবং নাইমুল ইসলামের পাঠানো ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আমার স্বামী আজকে বিগত 2 বছর থেকে আমাকে আমার বাচ্চা সব আবার বাড়িতে ফালায় রাখছে, আমার কোনো খোঁজ খবর নেই না। এরকম অসংখ্য সমস্যা নিয়ে প্রতিদিনই চাঁদপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আসছেন নারীরা। রাষ্ট্র এবং সমাজের আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা থাকবে এমনটাই স্বাভাবিক, কিন্তু নারী হয়ে নিজ কর্মক্ষেত্রে আরেকটু ভিন্ন মাত্রা যোগ করেছেন চাঁদপুরের পুলিশ সুপার শামসুন নাহার। অধিকার বঞ্চিত নারীদের নিয়ে তিনি গঠন করেছেন অভিযোগ সেল। 1 বছরের মতো জামাই মেয়ের কোনো খোঁজ খবর নেয় না, তথ্য তালাশ করে না, মোবাইল করে না, নাতিরও কোনো খবর নেয় না। এই জন্য আমি পুলিশ সুপারের কাছে, এসপির কাছে আসছি। পুলিশ সুপার শামসুন নাহার গঠিত অভিযোগ সেলে প্রথমে লিখিত অভিযোগ নিয়ে যাচাই বাছাই করা হয়। এরপর অভিযোগকারী এবং অভিযুক্ত দুপক্ষকে নিয়ে বৈঠক করা হয়। পরে ঘটনার মাত্রা অনুযায়ী চেষ্টা করা হয় সমাধানের। নারী পুলিশ সুপারের এমন পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা। আমার কাছে যারা আসে আমি এখানে পাঠাইলে ওরা সুবিচার পাইছে কয়েকটা। নারীদের ও শিশুদের সমস্যাগুলো তিনি সালিসি প্রক্রিয়ায় সম্পাদনের জন্যই প্রতিদিন তার অফিসে সময় দেন এবং তিনি এক্ষেত্রে সফলতার পরিচয় দিতে সক্ষম হয়েছেন। আর পুলিশ সুপার জানালেন, যে কোনো সমস্যার সমাধানের সর্বোচ্চ চেষ্টা করাই তার লক্ষ্য। আমরা চাই এটা সামাজিকভাবে তার ওই সমাজে পরিবারে বসবাস করতে যাদের যাদের সাথে সম্পৃক্ততা রয়েছে তাদের সবাইকে ডেকে এনে আমরা একটা সমাধানের দিকে আগাতে, যাতে সংসারটা টিকে যায়। গত 1 বছরে নারী নির্যাতন সহ অন্যান্য সমস্যা নিয়ে চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ে অভিযোগ এসেছে প্রায় 7,000। এর মধ্যে 5,000-এর সমাধান হয়েছে। সময় সংবাদ, চাঁদপুর। বিভিন্ন দেশে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কম্পিউটার অপারেটিং সিস্টেম হ্যাক করে সিআইএর তথ্য হাতিয়ে নেয়ার কৌশল সংক্রান্ত প্রায় 9,000 নথি ফাঁস করেছে উইকিলিক্স। মঙ্গলবার নিজেদের ওয়েবসাইটে 8,761টি নথি প্রকাশ করে উইকিলিক্স জানায়, এটি এই যাবৎকালে মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্য চুরির সবচেয়ে বেশি নথি ফাঁসের ঘটনা। এর মাধ্যমে বিশ্বব্যাপী সিআইএর গুপ্তচর বৃত্তির ধরন ও কৌশল প্রকাশ পেল। এবারের নথিগুলো ইয়ার 0 শিরোনামে প্রকাশ করে উইকিলিক্স জানায়, ভল্ট 7 সাংকেতিকের ভাষা ব্যবহারের মাধ্যমে ধারাবাহিকভাবে সিআইএর আরও নথি প্রকাশ করা হবে। বিবৃতিতে বলা হয়, অ্যাপেলের আইফোন, গুগলের অ্যান্ড্রয়েড, মাইক্রোসফটের উইন্ডোজ, এমনকি স্যামসাং স্মার্ট টিভিতেও বিভিন্ন ম্যালওয়্যার এবং ভাইরাস ছড়িয়ে তথ্য হাতিয়ে নিয়েছে সিআইএ। পাশাপাশি হোয়াটসঅ্যাপ, উইবো, সিগন্যাল, টেলিগ্রামের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমেও ক্ষতিকর ম্যালওয়্যার ছড়িয়ে তথ্য হ্যাক করেছে সংস্থাটি। সিআইএর কর্মীরা নিজেদের উদ্ভাবিত বিভিন্ন কৌশল অবলম্বন করে 2013 থেকে 2016 পর্যন্ত সময়ে ইউরোপ, উত্তর আমেরিকা ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশের সাইবার হামলা চালিয়েছে বলে জানায় উইকিলিক্স। তবে ফাঁস করা গোপন এই নথিপত্র সম্পর্কে সিআইএর মুখপাত্র কোনো মন্তব্য করেনি। খেলার খবর, বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজ প্রসঙ্গ। 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করছে স্বাগতিক শ্রীলঙ্কা। শেষ খবর পাওয়া পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ 6 উইকেটে 443 রান। আগের দিনে করা 4 উইকেটে 321 রানে দ্বিতীয় দিন শুরু করে লঙ্কানরা।
প্রথম দিনে 166 রানে অপরাজিত থাকা কুশল মেন্ডিস এবং 14 রান করা ডিকুয়েলা নামেন ব্যাট হাতে। আগের দিনের মতো বেশ আগ্রাসীভাবে খেলতে থাকেন ডিকুয়েলা। শুভাশিসের প্রথম ওভারেই 6 মেরে দিন শুরু করেন তিনি। তবে কাটার মাস্টার মোস্তাফিজের বল বেশ দেখে শুনে খেলতে থাকেন দুই লঙ্কান ব্যাটসম্যান। তবে আগ্রাসীভাবে খেলতে গিয়ে ডাবল সেঞ্চুরি করার সুযোগ হারান মেন্ডিস। মিরাজের বলে তামিমের হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হন 194 রানে। এরপর দলীয় সংগ্রহ 400 পার করে দারুণ খেলতে থাকে ডিকুয়েলা, আউট হন ব্যক্তিগত 75 রানে। এরপর দিলরুয়ান পেরেরা এবং অধিনায়ক হেরাত দলের ইনিংস এগিয়ে নিচ্ছেন। এই মুহূর্তে গল আন্তর্জাতিক স্টেডিয়ামে আছেন আমাদের সহকর্মী SM ইকবাল। আমরা সবশেষ খবর জানতে চলে যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে মধ্যাহ্ন ভোজনের বিরতি চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রীলঙ্কার প্রথম সেশনে শ্রীলঙ্কার রান তুলেছে 122 রান, তার বিনিময়ে তারা 2টি উইকেট হারিয়েছে। এর আগে সকালে আমি যেমনটি বলছিলাম যে এই ম্যাচে বাংলাদেশকে ফিরতে হলে শ্রীলঙ্কাকে একটু চাপে ফেলতে হলে বাংলাদেশকে কিন্তু কিছু করতে হবে, তাদের বেশ কিছু উইকেট সকালে নিতে হবে। সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু মাত্র 2টি উইকেট শিকার করতে পেরেছে। আসলে এই 2 উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে কতটুকু চাপে ফেলা যাবে বা এটা হয়তো পরবর্তীতেই বলা যাবে। তবে এখন পর্যন্ত বলা যায় যে বাংলাদেশের জন্য যে ক্রমেই মূর্তিমান আতঙ্ক হয়ে উঠছিলেন, যার কথা যিনি ডিকুয়েলা যিনি ফিরে গেছেন কুশল মেন্ডিস, সফলতা বলতে গেলে এতটুকুই। পাশাপাশি কিছু ব্যর্থতাও ছিল। আমরা আজকে দেখেছি বেশ কিছু ক্যাচ ড্রপ হয়েছে এবং একই সঙ্গে কিছু মিস জাজমেন্ট ছিল। আমরা দেখেছি ক্যাচ ধরতে গিয়ে অনেক সময় 6 পরিণত। তো এই ব্যাপারগুলোতে বাংলাদেশ যদি আরো কিছুটা সতর্ক থাকতো তাহলে হয়তো এই ম্যাচের ফলাফল বা তাদের যে 2টি উইকেট আজ পর্যন্ত তারা পড়েছে সেটা হয়তো আরো একটু বেশি হতে পারত। শফিক, একটি বিষয় এখানে ঘুরে ফিরে আলোচনায় আসছে, সেটি হচ্ছে যে কালো যেমনটি আমি বলেছিলাম যে এই টেস্টে বাংলাদেশ কিন্তু 3 জন স্পেশালিস্ট পেসার নিয়ে খেলছে এবং পক্ষান্তরে শ্রীলঙ্কা স্কোয়াডে আছে কিন্তু 3 জন স্পিনার। এবং আজকে যে 2টি উইকেট পড়েছে সেই 2টি উইকেটই কিন্তু মেহেদী হাসান মিরাজ নিয়েছে। অর্থাৎ বলা যায় যে 6 উইকেটের মধ্য থেকে 3 উইকেটই কিন্তু পেয়েছে স্পিনাররা, বাকি 3টি কিন্তু সেই ক্ষেত্রে যে আসলে কতটুকু কার্যকর হতে পারে বা এটা থেকে বাংলাদেশ আসলে এই টেস্টে কতটুকু সুফল আদায় করবে আরো 1 দিন পরে হয়তো বোঝা যাবে। তবে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে গলের ব্যাটিং উইকেট, ব্যাটিং ট্র্যাক, এখানে ব্যাটসম্যানরা স্বচ্ছন্দে খেলতে পারছে। বলাররা কতটুকু করলো এখন পর্যন্ত সেটি মাথায় না এনে বাংলাদেশের মনে হয় উচিত হবে বাংলাদেশ যখন প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামবে সেক্ষেত্রে যতটা সম্ভব বাংলাদেশের ব্যাটসম্যানদের পিচে থাকতে হবে এবং রান তুলতে হবে। তো মোটামুটি শফিক, এই ছিল গল টেস্টের দ্বিতীয় দিনের সবশেষ খবর আমার কাছে। শ্রীলঙ্কার গল আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী SM ইকবাল। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সিলেটে কলেজ ছাত্রী খাদিজা হত্যা চেষ্টা মামলায় আসামি বদরুলের যাবজ্জীবন কারাদণ্ড, রায়ে স্বজনদের সন্তোষ। দুর্নীতি মামলায় আদালত পরিবর্তন চেয়ে বেগম জিয়ার আবেদন হাইকোর্টে মঞ্জুর, মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করে 60 দিনের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ। সমাজের রক্তচক্ষু উপেক্ষা করে অর্থনৈতিক মুক্তির মিছিলে সামিল হয়েছে নারী। অগ্রগতির নানা সূচকে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে বাংলাদেশের নারীরা। মন্ত্রণালয় আর বিশ্ববিদ্যালয়গুলোতে চিঠি দেয়া নেয়াতেই সীমাবদ্ধ ইউজিসির কার্যক্রম, অর্ধযুগ ধরে ঝুলে আছে উচ্চশিক্ষা কমিশনে রূপান্তরের প্রক্রিয়া। এবং রেলওয়ে পূর্বাঞ্চলের 68টি স্টেশনের মধ্যে 56টি দীর্ঘদিন ধরে বন্ধ, চলাচলের স্বাভাবিক গতি হারাচ্ছে ট্রেন, পাওয়া যাচ্ছে না ডাবল লাইনের সুফল। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।